সম্পূর্ণ ভুল বোঝানোর রাজনীতি চাল চালছেন মোহাম্মদ ইউনূস। এবার আমেরিকাতে ট্রাম্পকে সরানোর জন্য বিক্ষোভ শুরু হলো। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনূসের উপরই প্রভাব পড়ে এবং দেশের কিন্তু খুবই ভয়াবহ অবস্থা করে দেয় তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস নিজেই ফেঁসে গেলেন। ট্রাম্পের চাপে বাংলাদেশ সহ সারা বিশ্ব কাঁপছে। অন্যদিকে তারা শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে দেশে পাঠাচ্ছে। সবকিছুই দেখতে পারবেন সম্পূর্ণ প্রতিবেদনে। বিশ্ব অর্থনীতিতে নয়া মোড়। এবার দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অর্থনীতি বিষয়ক ঘোষণার পরে কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব। কিন্তু সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে সেদিকে আজ নজর রাখবো। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র আসতেছি, আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা কর্মীদের সঙ্গে। একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থানে না থাকলেও বাংলাদেশকে সাপোর্ট করে অনেক কিছু করার সক্ষমতা রাখে একটা দেশ, এটা নাম হচ্ছে চীন। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে। বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ তুলতেই তাকে থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ফলে আগামী দিনে যদি শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আশ্চর্যের কিছু হবে না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গত 7 মাসে বা 8 মাসে তিনি কি করছেন জাতির জন্য নানান ধরনের ইনফরমেশন সহ সেই পোস্টগুলো ভাইরাল হচ্ছে। এইটা হলো ইউনূস সাহেবের কারিশমা, এইটাই হলো ইউনূস স্যারের বাণিজ্য যুদ্ধ, এটাই হলো ইউনূস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সম্পূর্ণ ভুল বোঝানোর রাজনীতি চাল চালছেন মোহাম্মদ ইউনূস। কালকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। চিঠির ভিতরে এমন কিছু কথা আছে তা বাংলাদেশের জন্য ভালো না খারাপ এ বিষয়ে বিস্তর প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে। তিনি এমন এমন ছাড় দেওয়ার ঘোষণা আমেরিকা সরকারকে করে দিয়েছেন যা সত্যি যদি কার্যকারী হয় তাহলে বৃহৎ অংশের বাংলাদেশের মানুষ কিন্তু পথে বসতে বাধ্য। তার আগে আজকে সকাল থেকে যে খবরগুলো বারংবার আসতে শুরু করে দিয়েছে তা হলো ডোনাল্ড ট্রাম্পের এই 37% রেসিপ্রোকাল ট্যারিফের পর বাংলাদেশের বস্ত্র শিল্পের অবস্থা আরো এক ধাপ এগিয়ে গিয়ে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল। একজন মিল মালিক জানাচ্ছেন $3 লক্ষ একটি অর্ডার স্থগিত রাখার কথা বলা হয়েছে আমেরিকার এক কোম্পানির মাধ্যম থেকে। শুধু $3 লক্ষ $3 লক্ষ অর্ডারের যে স্থগিত রাখার নির্দেশ আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে তা নয়, একাধিক দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে আসলে বাংলাদেশের এই বস্ত্রশিল্প, এই চর্মশিল্প এরা সত্যি টিকে থাকবে তো। সম্পূর্ণভাবে একটা দেশের জিওপলিটিক্যাল পলিসি যদি অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় তাহলে এ ধরনের হাহাকার কিন্তু দেখা যায়। অথচ এই উপদেষ্টা, এই সমন্বয়করা দিনের পর দিন বলে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো, ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যতের কিচ্ছু ডিপেন্ড করবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প জেতার পর যখন আওয়ামী লীগের বিভিন্ন সদস্য রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছিলেন, তাদের বিপক্ষেও কিন্তু এই মোহাম্মদ ইউনূস নির্দয়ভাবে একাধিক পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আজকে যে রেসিপ্রোকাল ট্যারিফের কথা আপনারা শুনছেন এটা কোনো অঙ্ক করে কিন্তু আসেনি, এটা চূড়ান্ত একটি যদি বলা হয় প্রতিহিংসা পরায়ণ রাজনীতির একটা ফল। বাংলাদেশ সরকার প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প ইস্যুটিকে এতটাই ভুল পথে ট্যাকেল করেছেন, আজকে কিন্তু তার জন্য গোটা বাংলাদেশ রাস্তায় এসে বসে গেলেন।
দুর্ভাগ্যের বিষয় হলো আজকে ক্যামেরার সামনে পররাষ্ট্র উপদেষ্টা এসে এর দায় স্বীকার করছেন না। মোহাম্মদ ইউনূস নামক এক আবেগকে কাজে লাগিয়ে তারা সমস্ত কিছু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর মোহাম্মদ ইউনূস কি করেছেন? তিনি বড়সড় একটা ফাউল করে বসেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে চিঠিতে কি লিখেছেন আগে আপনাদের বলি। তিনি লিখেছেন, আমি আপনার ট্রেড এজেন্ডাকে সাপোর্ট করি। অনেক বড় চিঠি, 5-6টা পয়েন্ট আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আপনার ট্রেড যে এজেন্ডা সেটাকে আমি সমর্থন করি, এবং আপনি যখন জিতে প্রেসিডেন্ট হন তখন আমি একটি টিম আপনার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছিলাম। পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা লিখেছেন। এই বিষয়ে তো বাংলাদেশের মিডিয়া এর আগে কখনো প্রচার করেনি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে এই টিমটাকে গুরুত্ব দিয়েছেন, এই রকমও কিন্তু খবর আমাদের সামনে আসেনি। তিনি লিখেছেন, মনে রাখবেন আমাদের দেশের যে মার্কেটের ক্যাপাসিটি তা হলো 170 মিলিয়ন। এমনকি তিনি এটা বলে দেওয়ার চেষ্টা করেছেন, আপনি সেই প্রেসিডেন্ট যিনি আসার সঙ্গে সঙ্গে আমরা ন্যাচারাল গ্যাস ওরিয়েন্টেড একটি বড় চুক্তি করি। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আসলে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজড, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশই নাকি সোকল্ড কোট আনকোট ন্যাচারাল গ্যাসের একটি চুক্তি করেছিল। আমি সেদিনও একটি ভিডিও করে বলেছিলাম, আসলে আমেরিকা যেই গ্যাস বাংলাদেশকে বেচে দিল সেই গ্যাসের চাহিদা আন্তর্জাতিক মার্কেটে সবচেয়ে কম, এবং ন্যাচারাল গ্যাস এই যে টপিক, এর সাথে আমেরিকার কোনো লেনদেন নেই। ন্যাচারাল গ্যাস মিডল ইস্টের দেশগুলো বিক্রি করে কম টাকায়, রাশিয়া বিক্রি করে, এবং কিছু ক্ষেত্রে ভেনিজুয়েলাও কিন্তু বিক্রি করে। ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন বৃহৎ যে সকল প্রভাবশালী দেশ আমেরিকার থেকে গ্যাস পারচেস করে না, ঠিক সেই দেশগুলোকে সরিয়ে রেখে ছোটখাটো কোনো দেশ খোঁজা, যেন উনি এই কারবারটি সেই দেশের সঙ্গে শুরু করতে পারেন। বলির পাঠা করা গেছে মোহাম্মদ ইউনূসকে। তখন তিনি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে নেওয়ার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের কনফিডেন্সে যাওয়ার জন্য এই ধরনের আত্মঘাতী একটি চুক্তি করে ফেলেছিলেন। বিস্তর বিতর্ক হয়েছিল। তিনি এই চিঠিতে সেই চুক্তির কথা ফিরিয়ে এনে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আসলে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলো মোহাম্মদ ইউনূস। তিনি ভুলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে দেশটিকে সব থেকে বেশি অপছন্দ করে, সেই দেশে গিয়ে অর্থাৎ চীনে গিয়ে তিনি একের পর এক হুমকি কিন্তু দিয়ে এসছেন কিছুদিন আগেই। এই হলো ডিপ্লোম্যাসি। দুদিন আগে চীনে যেতে হয়, চীনেরকে গিয়ে ভারতবর্ষকে হুমকি দিতে হয়, ফিরে এসে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়তে হয়, তাও আবার এরকম একটা চিঠি লিখে। যদিও এই চিঠি এখনো শেষ হয়নি, পরবর্তী ধাপে কি লেখা আছে আপনারা শুনুন। তিনি বলে দিয়েছেন পরের লাইনে যে এখন আমরা চাইছি ইউএস ফার্ম প্রোডাক্টসের ইম্পোর্ট বাড়ানোর জন্য। কারণটা কি? কারণ আমরা আমেরিকার যারা কৃষিকাজ করেন তাদের কথা ভাবছি, তাদের জীবিকার কথা ভাবছি। তাই আমরা চাই আপনাদের যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর ইম্পোর্ট বাড়ানোর জন্য। চূড়ান্ত আত্মঘাতী একটা পদক্ষেপ। বাংলাদেশের কৃষিকাজ এতটাই উন্নত এবং বাংলাদেশের হিউজ নাম্বার অফ পিপল এখনো যে এগ্রিকালচার বিভিন্ন ফার্মের সঙ্গে যুক্ত, তা কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন। ভারতবর্ষ কিন্তু আজ অব্দি এগ্রিকালচার প্রোডাক্ট ওরিয়েন্টেড বিষয়ে আমেরিকা শুধু নয়, বিদেশের কোনো শক্তিকে ঢুকতে দেয়নি। কালকে কিন্তু আমেরিকার পক্ষ থেকে চিঠি লিখে বলা হয়েছিল, আপনাদের 3টে শর্ত আমরা দিচ্ছি, যদি করতে পারেন আমরা আপনাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব, ডিফেন্স পলিসি চেঞ্জ করুন, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের থেকে কিনুন, তাহলেই বোঝা যাবে যে আপনারাও আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চান। কিন্তু ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, যদি আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট ভারতের মার্কেটে ঢোকে তাহলে ভারতবর্ষের কৃষিজীবী মানুষরা কিন্তু সম্পূর্ণ বিপন্ন হয়ে যাবে। না তারা কস্টিংয়ে পারবে, না তারা প্যাকেজিংয়ে পারবে, না সামগ্রিক বিচারে একটা প্রোডাক্টের সঙ্গে একটা প্রোডাক্টের তুলনা করতে পারবে। আর সব থেকে বড় কথা, কেন এই যে ফার্মাররা সাফার করবে শুধুমাত্র আমেরিকান প্রোডাক্টের জন্য? আমাদের তো কৃষিকাজী ভিত্তি, যা বাংলাদেশেরও কিন্তু ভিত্তি। আজকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে কার্যত এই আত্মঘাতী স্টেপটি মোহাম্মদ ইউনূস করেছেন, এবং তিনি বলেছেন ইউএস ফার্মারদের কথা তিনি ভাবছেন, তাদের লাইভলিহুডের কথা তিনি ভাবছেন, জীবন জীবিকার কথা তিনি ভাবছেন। এই চিঠি নিয়ে কেন বিস্তর সমালোচনা এখনো বাংলাদেশের মিডিয়া করছেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের পদক্ষেপ আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করার একটা পরিপন্থী তিনি করেছেন। তিনি বস্ত্র শিল্পীদের বাঁচাবেন কি বাঁচাবেন না আমি জানি না, কিন্তু তিনি বাংলাদেশের কৃষিজীবী মানুষকে পথে বসিয়ে দিচ্ছেন।
শুধুমাত্র তারা এই বিষয়গুলো গভীরে গিয়ে ভাবেন না বলে এই রকম চর্চা কোনো মিডিয়ায় আজকে হচ্ছে না। এখনো শেষ হয়নি, পরবর্তীকালে তিনি লিখেছেন কি দেখুন, তিনি লিখেছেন আমরা আমেরিকার থেকে অনেক বেশি হুইট, অনেক বেশি কর্ন, অনেক বেশি সোয়াবিনকে ইম্পোর্ট করতে পারবো। পরবর্তীকালে তিনি লিখেছেন মিস্টার প্রেসিডেন্ট, আপনি দয়া করে মনে রাখবেন সাউথ ইস্ট এশিয়ায় যতগুলো দেশ আছে তার থেকে সব থেকে বেশি কম ট্যারিফ কিন্তু বাংলাদেশি আমেরিকান প্রোডাক্টের উপর লাগায়। মনে রাখতে হবে বাংলাদেশ প্রোডাক্টের উপর কি ট্যারিফ লাগায় কি লাগায় না এই চিঠিতে অত্যন্ত গৌণ, কারণ এই বাংলাদেশের উপর যে ট্যারিফ লাগানো হয়েছে তা কোনো অঙ্ক করে হয়নি, পুরোটাই হয়েছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের উপর। আর তিনি এই সম্পর্ককে মেরামত করার জন্য বাংলাদেশের কৃষিজীবী মানুষকে কোথাও না কোথাও গিয়ে দাড়িপাল্লায় চড়িয়ে দিচ্ছেন। তিনি বস্ত্রশিল্পীদের বাঁচানোর কি চেষ্টা করছেন আমি জানি না, কিন্তু এই চিঠিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি আমেরিকার ফার্মা প্রোডাক্টকে, কৃষিজীবী প্রোডাক্টকে যখন এখানে নিয়ে আসবেন, ফার্মা মানে ওষুধ নয়, এখানে কিন্তু ফার্মার্সদের জন্য যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লাইসেন্স বাংলাদেশ সরকার দিতে চাইছে আমেরিকানদের। আমেরিকানরা যদি এই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে ঢোকে তাহলে বাংলাদেশ কিন্তু যত্রতত্র হয়ে সমস্ত আঙিনায় শেষ হয়ে যাবে, আপনারা মিলিয়ে নেবেন। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জিরো ট্যারিফ কমিটমেন্ট টু আমেরিকান এগ্রিকালচার প্রোডাক্ট অ্যান্ড স্ক্র্যাপ মেটেরিয়াল। সেই এগ্রিকালচার প্রোডাক্টের কথা মোহাম্মদ ইউনূস লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং লিখেছেন জিরো ট্যারিফ কমিটমেন্ট। ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্ব জুড়ে এমন দেশ খুঁজছেন যেখানে তিনি এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, কারণ কোনো বিশ্বের কোনো দেশই নিজের কৃষক যারা আছেন তাদের পিঠে ছুরিটা মারবে না। তারা জানে যদি আমেরিকানদের এই কৃষকদের এই প্রোডাক্ট বিক্রি করার লাইসেন্স সে দেশ দেয় তাহলে সেই দেশ কিন্তু কার্যত শেষ হয়ে যাবে। কিছুদিন আগে নেদারল্যান্ড আমাদের কাছে মানে ভারতবর্ষের কাছে আবেদন করেছিল যেন ডেইরি প্রোডাক্ট, দুগ্ধজাত যে প্রোডাক্ট আছে ডেইরি প্রোডাক্ট যেন ভারতবর্ষে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে বিক্রি করতে পারে। ভারতবর্ষ কিন্তু সেই রকম চুক্তি করতে রাজি হয়নি, কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু এই চিঠিতে কমিট করেছেন জিরো ট্যারিফ কমিটমেন্ট টু দ্য এগ্রিকালচার প্রোডাক্ট মিস্টার ট্রাম্প। অর্থাৎ বস্ত্রশিল্পীদের উপর আপনি ছাড় যদি কমান, 37% রেসিপ্রোকাল ট্যারিফ যদি কমান, তাহলে আপনারা জিরো ট্যারিফ নিঃশুল্কে বিনা শুল্কে বাংলাদেশের মার্কেটে এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা নিজে বলুন, এগ্রিকালচার প্রোডাক্ট আবার জিরো ট্যারিফে বাংলাদেশের মতো একটা জায়গায় যার প্রধান মানুষের কাজই হলো কৃষিকাজ, উনি কি করছেন? এটা আদৌ থেকে জেনে শুনে করছেন? কে ওনার অ্যাডভাইজার? কে এই চিঠি লিখলেন? কেন লিখলেন? পুরো বিষয়টা কি জানেন? যদি ছলে বলে কৌশলে ডোনাল্ড ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফ কমিয়ে ফেলতে পারেন এরকম চিঠি লিখে, তাহলে তিনি হিরো হওয়ার চেষ্টা করবেন। তিনি দেশবাসীকে বলবেন তার এই চিঠির ফলেই নাকি ডোনাল্ড ট্রাম্প পিছু হাঁটতে বাধ্য হয়েছেন। আসলে গল্পটা পুরো অন্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই 37% ট্যারিফ যদি কমানো হয় তাহলে বাংলাদেশে তিনি জিরো ট্যারিফে এগ্রিকালচার প্রোডাক্টকে বিক্রি করতে দেবেন। এখনো শেষ হয়নি, পরের ধাপটা আপনারা শুনুন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আমরা 50% ট্যারিফ কম করব। কোথায় কোথায় কম করব? সেমি কন্ডাক্টর চিপের জন্য কম করব, মেডিকেল ইকুইপমেন্টের জন্য কম করব, গ্যাস টারবাইনের জন্য কম করব এবং ফার্মা যে ওষুধ বিভিন্ন জায়গায় আছে তার উপরে 50% ট্যারিফ আমরা কম নেব। অর্থাৎ এই 37% ট্যারিফ যদি তিনি মানে কোনোভাবে নেগোশিয়েট করে কম করতে পারেন তাহলে আসলে বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে তা কিন্তু কার্যত ধসে যাবে, যা কিন্তু সাধারণ মানুষকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে এই চিঠি লিখেছেন মোহাম্মদ ইউনূস। এই চিঠি গুগলে অ্যাভেলেবেল, আপনারা নিজেরা গিয়েও পড়ে ফেলতে পারেন। ইন্টারেস্টিংলি বিষয় হলো এই চিঠির শেষ প্যারাটি, যেখানে তিনি বলেছেন বাংলাদেশ এবার থেকে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো সরিয়ে দেবে, এমনকি আমরা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সঙ্গেও চুক্তি করেছি। বাংলাদেশে স্টারলিং ঢোকা মানে বাংলাদেশের কি ক্ষতি হবে এ বিষয়ে পরবর্তীকালে অন্য একটি এপিসোড আমরা করব। কিন্তু তিনি ইলন মাস্কের প্রসঙ্গ টেনে এনেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন ইলন মাস্ক নাকি মোহাম্মদ ইউনূসের অন্যতম ঘনিষ্ঠ একজন ব্যক্তি। আসলে ইলন মাস্কটা কারোর ঘনিষ্ঠ হয় না, যেখানে ব্যবসায়ী সম্পর্ক থাকে ঠিক সেখানে তারা লাফিয়ে পড়েন। পরবর্তী লাইনে তিনি লিখেছেন আমাদের 3 মাস সময় দেওয়া হোক,
তারপরে আপনি রেসিপ্রোকাল ট্যারিফ লাগাবেন। প্রশ্নটা হলো 3 মাসে উনি কি করবেন জানেন? এখন যদি 3 মাস সময় উনি পান, উনি এই বিষয়টিকে মার্কেটিং করে ভাঙিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প তো আমার কথা শুনেছে, আমি হলাম বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা যে ডোনাল্ড ট্রাম্পকেও পিছু হাঁটতে বাধ্য করতে পারি। কিন্তু কোথাও প্রচার করা হয়নি আসলে তিনি এই 37% রেসিপ্রোকাল ট্যারিফের বদলে বাংলাদেশের এগ্রিকালচার ফার্ম, এগ্রিকালচার প্রোডাক্ট, সেমিকন্ডাক্টর একাধিক বিষয়কে একদম দাড়িপাল্লার মতো একটা অন্য পাল্লায় তুলে দিয়েছেন। অর্থাৎ একদিকে রেসিপ্রোকাল ট্যারিফ কমবে, অন্যদিকে বাংলাদেশের কৃষকরা রাস্তায় নামবেন, অনাহারে না খেয়ে মরার জায়গায় চলে যাবেন। প্রশ্ন হলো 3 মাসে উনি এমন কি করবেন যার জন্য হঠাৎ করে তিনি 3 মাস সময় চাইলেন? তিনি কি 3 মাস পরে পালিয়ে যাবেন? তিনি কি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন? তিনি কি আসলে এই 3 মাস সময়টা নিজের জন্য চাইলেন? 3 মাসে এমন কি বাংলাদেশে হবে যে তিনি বস্ত্র শিল্পকে রিভাইভ করে দেবেন? যে শেষ একটা বছর প্রায় রিভাইভ করতে পারেনি, যে একটাও বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারেনি, যার আমলে মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছালো 8 মাসে, যার আমলে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ তলানি থেকে পৌঁছালো, যার আমলে মুডির তথ্য অনুসারে প্রত্যেকটি ব্যাংক দেউলিয়াকরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সে 3 মাসে কি ফাটকাটা খেলতে গেলেন? 3 মাস পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূস থাকবেন তো? এই প্রশ্ন কিন্তু এই চিঠি তুলে দিল। আর একদিকে চায়না, আর অন্যদিকে মানে পাকিস্তানকে মাঝখানে রেখে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেভাবে লেজে গোবরে মোহাম্মদ ইউনূসকে খেলিয়ে যাচ্ছেন, আমার সত্যি ভাবলে অবাক লাগছে। 3 মাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিএনপির চাঁদাবাজি লুটপাটকে বৈধতা দিলেন। অবাক হচ্ছেন? এটাই সত্য। অবাক করা ঘটনা ঘটালেন। কেন ঘটিয়েছেন? কেন চাঁদাবাজি লুটপাটের বৈধতা দিয়েছেন? কারণটা কি? মির্জা ফখরুল তো ক্লিন ইমেজের সকল ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তো সে মির্জা ফখরুল কেন চাঁদাবাজির বৈধতা দিলেন? মির্জা ফখরুল অলরেডি এই দুইটা ঘটনা প্রমাণিত হয়েছে, আমি আসছি সেদিকে। এর উপর ভিত্তি করে আমরা যেটা বলতে চাই যে এটা নতুন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না। ইউরোপ আমেরিকায় যেরকম কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে পদত্যাগ করতে হয়, আমরা সেই কালচার চাই। মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ পিনাকি ভট্টাচার্য উঠিয়েছেন বা প্রমাণ দিয়েছেন, আবার মির্জা ফখরুলের বিরুদ্ধেও যে অভিযোগগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেই মাহবুবুল আলম হানিফের ঘনিষ্ঠ সহচর শিল্পপতির কাছ থেকে টাকা নিয়ে তাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছেন, তার রিসোর্টে গিয়ে ঘোরেন, তার সাথে কক্সবাজারে ঘোরেন, এই বিষয়গুলো সুষ্ঠু তদন্তের জন্য তাদের পদত্যাগ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বলছি যে অভিযোগগুলো যেহেতু উঠেছে, আমি পদত্যাগ চাই। তারপরে বিএনপি তদন্ত করে তারা সাংগঠনিক ব্যবস্থা নিক, তারপরে আইনি ব্যবস্থার দিকে রাষ্ট্র চাইলে যেতে পারে। কারণ এগুলোকে আপনি কেন গুরুত্ব দিবেন না? আপনি দেখেন দর্শক, মির্জা ফখরুল কি ঘটনা ঘটিয়েছে। ফেসবুক পোস্ট দিয়েছেন, আমি জানি না মির্জা ফখরুল তো আবার ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করেন, এই পোস্ট তিনি রাখতে পারবেন কিনা, না তাকে ডিলিট করতে হবে। কারণ যেভাবে জনগণ মির্জা ফখরুলের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাতে এই ফেসবুক পোস্ট হয়তোবা মির্জা ফখরুলকে ডিলিট করে দিতে হতে পারে। ছাত্রদলের শহীদদের একটা তালিকা মির্জা ফখরুল ফেসবুকে দিয়েছিলেন, যেখানে ভুয়া তালিকা, শিবির নেতাদেরকে সেই তালিকায় ঢুকানো হয়েছে, অরাজনৈতিক ব্যক্তিদের তালিকায় ঢুকানো হয়েছে। পরবর্তীতে ধরা পড়ার পর মির্জা ফখরুল সেটা ডিলিট করে দিয়েছেন। এখন চাঁদাবাজ এবং লুটপাটের বৈধতা দেওয়ার যে এই ফেসবুক পোস্ট, এটা ডিলিট করতে পারেন, কিন্তু আমরা স্ক্রিনশট রেখে দিয়েছি। মির্জা ফখরুলের ফেসবুক পোস্ট পৃথিবীর ইতিহাসে বড় পরিবর্তনের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক। গত 16 বছর ধরে আমাদের নেতাকর্মীরা নিপীড়নের শিকার, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সবকিছু হারিয়েছেন। এখন তারা ন্যায্য অধিকার ফিরিয়ে নিচ্ছে, এটাকে দখল বলা সঠিক নয়। এর মানে বিএনপি নেতারা যা করছে, কর্মীরা যা করছে, এটা করুক, এটাকে দখল বলবেন না। তো দর্শক,
মোশাররফ করিমের একটা নাটকের কথা মনে পড়ছে। মোশাররফ করিম এবং ফারুক চুরি করে, নাটকটা দেখবেন, মানি ব্যাগ। সেখানে ওরা একবার প্রতিজ্ঞা করে যে না আমরা আর চুরি করব না, কিন্তু কিছু দেখলেই চুরি করতে মনে চায়, কন্ট্রোল করতে পারে না। এক পর্যায়ে মোশাররফ করিম আবার চুরি করলো। তখন ফারুক বলল যে আবারও চুরি করলি? তখন মোশাররফ করিম বলছে যে না না, চুরি বলবি না, খাদ্যদ্রব্যাদি কখনো চুরি হয় না, বলবি যে জিনিসটা আমরা নিয়ে আসছি। মির্জা ফখরুলের অবস্থা এখন এরকম যে লুটপাট, চাঁদাবাজি এগুলো বলা যাবে না, বলবি যে আমরা দখল পুনরুদ্ধার করেছি, আমাদের জিনিস আমরা নিয়ে আসছি। চাঁদা না, দখল, লুটপাট না, জিনিসটা আমরা ধরে নিয়ে আসছি। মির্জা ফখরুলের অবস্থা এখন এরকম হয়েছে। আপনারা মোশাররফ করিমের সেই মানিব্যাগ নাটকটা দেখবেন। দর্শক, এটাকে দখল বলা ঠিক নয়, এটা চুরি না, বলবে নিয়ে আসছি, তাই তো? আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনাদের 3000 নেতাকর্মীকে কেন বহিষ্কার করেছেন? 3000 প্লাস তারা নিয়ে আসছে, তারা নিয়ে আসলে বহিষ্কার করবেন কেন? দখল বলা ঠিক না। আবার 76 জন নিহত হয়েছে। বিএনপির এই জিনিসটা, আমি দখল বলছি না, মির্জা ফখরুলের প্রতি সম্মান রেখে, মুরব্বী মানুষ, শরীরে বিভিন্ন রোগ, বলবো যে এই যে আপনাদের নেতাকর্মীরা জিনিসটা নিয়ে আসতে যে 76 জন এখন পর্যন্ত মারা গেছে, 2 গ্রুপের কামড়াকামড়ি, জিনিসটা কে নিয়ে আসবে? দখল না, জিনিসটা কে নিয়ে আসবে? এই কামড়াকামড়িতে 76 জন মারা গেছে 5 আগস্টের পর, 76। এবং প্রত্যেক দিন এটা গড়ে একজন, এটা বাড়বে, খুব শীঘ্রই সেঞ্চুরি করবে। তো এটা কেন ভাই? আচ্ছা, এরবার আসেন যে হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির অনেক নেতাকর্মীরা মজলুম হয়েছে, কিন্তু নেতারা হয়নি, কর্মীরা অথবা মাঠ পর্যায়ের অনেকে, তাদের ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে, এটা ঠিক। তবে মূল ভিকটিম ছিল জামাত ইসলামী শিবির। যেমন মির্জা আব্বাসের ব্যাংকের কিছু হয়েছে, অথচ জামাতের ব্যাংক তো নিয়ে গিয়েছিল। আব্দুল আউয়াল মিন্টুর ব্যবসার কিছু হয়েছে। আসলে বিএনপির বড় বড় নেতাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু লুট হয়নি, আপনি দেখাতে পারবেন না। গত 15 বছরে বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীরা মজলুম হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা লার্জ স্কেলে না। এখন হ্যাঁ, বিএনপির অনেকের সম্পদ জোর করে আওয়ামী লীগের লোকজন নিয়ে গেছে, জমি দখল করেছে, এরকম ঘটনা আছে। কিন্তু সিনিয়র নেতারা সবাই আপোষ করে, দালালি করে চলতেন। তাদের ঢাকা ব্যাংক, আব্দুল আউয়াল মিন্টুদের ব্যবসা প্রতিষ্ঠান, কোনো সমস্যা হয়নি। তো দর্শক, এখন যদি সেই মাঠ পর্যায়ের অল্প কিছু যেগুলো বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ, সেটা এখন উদ্ধার করাটা যদি বৈধ হয় এভাবে, তাহলে আপনারা এই ন্যারেটিভ কেন নির্মাণ করলেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে? সমস্যাটা তো এই জায়গা। যদি বিএনপি না বলতো যে না, জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করেছে, এই কথা বিএনপির রুহুল কবির রিজভী থেকে শুরু করে আরো অনেক নেতা, হারুন, এরা নিয়মিত বলছে যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে, অথচ এটা সবাই জানে যে ওটা জামাতের ব্যাংক ছিল, আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল 17 সালে, তারপরে জামাত তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, এই তো, সেটাকে দখল বলছে। আর আপনাদেরটা দখল বলা যাবে না, ধরাটা তো এই জায়গায় খেয়েছেন মির্জা ফখরুল। এরপরে আসেন, মূল পয়েন্টটা বুঝতে হবে যে যদি সত্যিকার অর্থেই বিএনপির কোনো নেতাকর্মীর, আমি জানি না বড় কোনো নেতার বা বড় কোনো সম্পত্তি বিএনপির কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়েছে কিনা, এরকম কোনো প্রমাণ নেই। মাঠ পর্যায়ে রুট লেভেলে যদি এরকম 2-1টা ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা আইনিভাবে ফিরিয়ে আনতে হবে। যেমন আইন কানুনে তোয়াক্কা না করে আপনার হারিয়ে যাওয়া সম্পত্তি যদি আপনি মন মতো দখল নিতে চান, এটাও কিন্তু বেআইনি, এটা আপনি জানেন। এ বিষয়ে বাংলাদেশে আইন আছে, দখল সংক্রান্ত আইন আছে, সম্পত্তি হস্তান্তর আইন আছে। তা আপনি আইন কানুনে তোয়াক্কা না করে আপনি গায়ের জোরে নিয়ে আসবেন আপনার বৈধ সম্পত্তি, কোনো নিয়ম মানবেন না। আচ্ছা, বর্তমানে যে দখলে থাকে তার যদি প্রকৃত মালিকানা নাও থাকে, বাংলাদেশে আইন বুঝেন, সেই জিনিসটা আপনি আইনানুগ প্রক্রিয়া ছাড়া তাকে দখলমুক্ত করতে পারবেন না। আপনি দখলমুক্ত মামলা করেন,
তো এই বিএনপির কিছু 2-4 জন নেতাকর্মীদের কিছু সম্পত্তি হয়তো বা আওয়ামী লীগের লোকজন দখল করেছে, লার্জ স্কেলে হয়নি, সব বড় নেতারা সবাই বহাল তবিতে ছিল। এই জন্য এই লুটপাট চাঁদাবাজির বা এটা আপনার বৈধতা দিয়ে দিবেন, এটা হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই বৈধতাটা দিলেন, এই প্রশ্নটা আমাদের ডিল করা দরকার। মির্জা ফখরুলের দুর্নীতি ফাঁস হয়েছে, যেমন কুষ্টিয়ার সেই মাহবুব আলম হানিফের বিশ্বস্ত সহচরকে বিএনপির বড় নেতা বানিয়েছেন। মির্জা ফখরুলের ছবি আমরা ফাঁস করেছি যে তিনি সেই আওয়ামী ব্যবসায়ীর সদ্য বিএনপি নেতা, তার রিসোর্টে যে সময় কাটান টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আবার কক্সবাজার সি বিচে ঘোরেন। মানে মির্জা ফখরুলের দুর্নীতি ফাঁস হওয়ার পর এখন নেতাকর্মীরা যাতে মির্জা ফখরুলের পদত্যাগ না চায় বা তার পদ পদবি থাকে, এজন্য তিনি অন্য সবাইকে দুর্নীতি বা লুটপাটের এক ধরনের লাইসেন্স দিয়ে দিলেন। এটা একটা ব্যাখ্যা হতে পারে। তো দর্শক, মির্জা ফখরুল এই কাজটা একদম ঠিক করলেন না। এই সেই মাহবুব আলম হানিফের শেখ সাদির যে ঘটনা, আমরা এটা আগে আলোচনা করেছি, তার সাথে রিসোর্টে ঘোরাফেরা, হানিফের সহচর, তাকে এখন বিএনপি নেতা বানিয়েছেন মির্জা ফখরুল। এটা মোটামুটি প্রমাণিত হয়েছে। আবার এই চাঁদাবাজির বা লুটপাটের বৈধতা দিয়েছেন। এই দুই ঘটনার কারণে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত, যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে। আমি পদত্যাগ চাই। এবার আসি যে জামাতের ইসলামী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, ওটা একটাও দখল হয়নি। জামাতের প্রতিষ্ঠান আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, ওইটা ছিল দখল। জোর করে জামাতপন্থী চেয়ারম্যানকে পদত্যাগ করিয়েছে ইসলামী ব্যাংক থেকে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানদের সরিয়ে দিয়েছে জোর করে, ওটা দখল ছিল, আওয়ামী লীগ করেছে। কিন্তু জামাত কি করেছে? স্যার, ইসলামী ব্যাংক জামাত কি করেছে বলেন তো? ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া, একটা প্রক্রিয়া ছাড়া চেয়ারম্যান, এমডি এদের সরানো যায়? ইসলামী ব্যাংকের এমডি তো প্রায় 7 মাস যাবৎ সে আগের এমডি ছিল। জামাত দখল করেছে মানে কি? জামাতের লোকজন চাকরিতে ঢুকেছে, দেখাতে পারবেন না? আগে যারা চাকরি করতো তারা সবাই ছিল। হ্যাঁ, কিছু পরিচালনা পর্ষদের পরিবর্তন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে সেটা হয়েছে। আওয়ামী দালালরা অনেকে চলে গিয়েছে, অনেকে এখনো আছে। তো জামাত ইসলামী ব্যাংক দখলটা করেছে কোথায়? আপনি কি সব ন্যারেটিভ দিচ্ছেন, বরং আপনারা দখলের বৈধতা দিচ্ছেন। আচ্ছা, যেমন জামাতের ক্ষেত্রে অভিযোগ হচ্ছে ইসলামী ব্যাংক এবং কিছু বিশ্ববিদ্যালয়। আপনি যদি আইআইইউসি দেখেন অথবা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখেন, এগুলো কি জামাত চাইলেই, এটা কি ওই বিএনপি নেতাদের দোকানের মতো যে চাইলেই দখল করতে পারে? না, ওখানে আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়া আপনি ট্রাস্টি বোর্ড পরিবর্তন করতে পারবেন না, ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারবেন না। এগুলো সব চূড়ান্ত তাদের অনুমোদন লাগে। এটা তো চাইলেও এরকম গায়ের জোরে দখল করা যায় না। একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে ফেসিবাদ মুক্ত করতে হয়েছে ওই প্রতিষ্ঠানগুলো। অতএব জামাত ঠিক আছে, বিএনপি দলীয়ভাবে লুটপাট চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে। মির্জা ফখরুল এই ঘটনা ঘটালেন। এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, হাজারো বিভাজন আছে, একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত। যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায়, আর সে একটা জায়গা কি? শেখ হাসিনা। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তবে কোন অর্থে? ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে, যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে, যেই মাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয়, যেই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায়, তখনই কাট করে সবগুলা শক্তি একত্রিত হয়ে যায়। এটা গেল 8 মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট। তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে। কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। সবগুলা যে ইলিগেল তাও না, লিগেলি হচ্ছে। যেমন ধরেন, একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন, ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র জনতার নাম দেয়া ওনাকে প্রকাশ্যে পিটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল। এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে এস্টাবলিশ হয়েই যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে। এই যে ঘটনাগুলা, কারো বাড়িতে ভাঙচুর হয়েছে,
যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে, আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে। তো এই যে অবস্থান, সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই, তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী, তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো। আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে। তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না, তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পরপর মানে এই ভিডিওটা প্রকাশের পরপর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আহো খালা আহো, আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাইয়া দেখি আমরাও প্রস্তুত আছি। এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা? আর যদি আসলেই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই যে একটা উত্তাল ঝড় উঠবে, সেই ঝড় 5ই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ, এর থেকে 10 গুণ পড়বে। তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তারপরেও সময় বলে দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেল থেকে নিমন্ত্রণ এবং ঈদ মোবারক। সে সাথে রমজান মোবারক তো থাকতেছে আপনাদের। তো বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য আজীবন খোলা রাখছি আমরা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই দেওয়া হয়। ধন্যবাদ।